হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সম্ভবত আমাকে কেউ চিনেন না। আমার নাম হচ্ছে জাকির আহমেদ। এখন এখানে যদি পেইড ব্যাচে কেউ থেকে থাকেন তাহলে চিনেন। ওকে, সো আচ্ছা, সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বিজ্ঞানের উপর একটি ক্লাস নিব। সো বিজ্ঞানের প্রথম দিকে যে অধ্যায়গুলো আছে কিছুটা মিক্সড, এর উপর আমরা আসলে টোটাল 50টি এমসিকিউ প্র্যাকটিস করব, যে এমসিকিউ গুলো আসলে আমাদের পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সো আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি টেনমিড স্কুলে সায়েন্স অ্যান্ড আইসিটি পড়াই। এন্ড যারা এখানে পেইড ব্যাচে স্টুডেন্ট আছেন, এটা আপনাদের হবে, এই ক্লাসটা হবে। তো আপনারা রিপিটেড করবেন, কিন্তু তখন কিন্তু ক্লাস হচ্ছে গিয়ে সবাই রিভিউ ক্লাসে যান। হ্যাঁ, যারা আপনারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা একটু কষ্ট করে রিভিউ ক্লাসটাতে চলে যান। আপনাদের কিন্তু রিভিউ ক্লাস চলতেছে, তো এটা কিন্তু আপনাদের ক্লাস না। ঠিক আছে, তো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আবারও বলছি, আপনাদের কিন্তু এখন রিভিউ ক্লাস চলতেছে। তো আপনারা রিভিউ ক্লাসে চলে যান, নাহলে কিন্তু ক্লাসটা মিস হয়ে যাবে। ঠিক আছে, পরে এই ক্লাসটা যখন আপনাদের হবে তখন আপনারা বলবেন ভাই এটা তো আগে করে ফেলছি। ঠিক আছে, সো না, পোল দিব না, আপনারা রিভিউ ক্লাসে চলে যান। আপনাদের এখন রিভিউ ক্লাস চলতেছে। তাই আমাকে চিনেন, খুবই ভালো। হ্যাঁ, দুইটা ক্লাস না, একটা হচ্ছে ফ্রি ক্লাস, একটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। তো আপনারা যারা এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা একটু কষ্ট করে আপনাদের পেইড ব্যাচের রেগুলার রুটিনের মধ্যে যে ক্লাস আছে ক্লাসে চলে যান। ঠিক আছে, এটা ক্লাস 8 এর ক্লাস ডেফিনেটলি। জি, আমি সবারই প্রশ্নের রিপ্লাই দিচ্ছি, নাম ধরে দিচ্ছি না, বাট সবার। রিভিউ ক্লাস কোথায়? রিভিউ ক্লাস অ্যাপে। যারা পেইড স্টুডেন্ট আছেন, আবারও বলছি, যারা পেইড স্টুডেন্ট আছেন বাবুরা, আপনাদের কিন্তু এখন রিভিউ ক্লাস চলছে। আপনাদের কিন্তু ওয়ান শট ক্লাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আপনাদের পেইড ব্যাচের ক্লাস করবেন। ঠিক আছে, কারণ আপনাদের কিন্তু রিভিউ ক্লাস হচ্ছে। তো আপনারা যদি রিভিউ ক্লাস না করে এই ক্লাসে বসে থাকেন, তাহলে কিন্তু আপনাদের রিভিউ ক্লাসটা মিস হয়ে যাবে। এবং আপনাদেরও কিন্তু ওয়ান শট ক্লাস হয়ে গেছে অলরেডি, এবং সামনে হয়তো বা আরো হবে। ঠিক আছে, তো আপনাদের এই ক্লাসটা কিন্তু, আপনাদের কিন্তু রিভিউ ক্লাসটা আপনারা পরে পাবেন না, বাট এই ক্লাসটা হয় হয়ে গেছে, না হলে সামনে পাবেন। ঠিক আছে, ওকে। সো সবাই আশা করি বুঝতে পেরেছি, আমি সবাইকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করেছি। এন্ড যারা হচ্ছে গিয়ে আমাদের কোর্সে ইনরোলড না, তাদের জন্য এই ক্লাসটা, তো তারা থাকবেন। এবং ক্লাসটা ক্লাস 8 এর ক্লাস, আবার 6 7 এর কেউ চলে আসেন না। ঠিক আছে, ক্লাস 8 এর ক্লাস। আমরা বিজ্ঞানের প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর আমাদের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আজকের ক্লাসে প্র্যাকটিস করব। ঠিক আছে, আর আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি টেনমিড স্কুলের সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর। আমার পড়াশোনা শেষ। আমি বিগত 3 বছর ধরে টেনমিড স্কুলে পড়াই। এই তো। ঠিক আছে, সবাই। মোহনা, প্রতিদিনই আমাদের ক্লাস আছে। ক্লাস সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য জানার জন্য 16910 এই নম্বরে কল দিবেন। ঠিক আছে, অধিকাংশ দিনই আমাদের ক্লাস আছে। পেইডে তো প্রতিদিন ক্লাস থেকে 2টা করে, ফ্রিতে সব দিন নাই। 16910। কোনো রকম কোনো কনফিউশন থাকলে, যারা ফ্রিতে ক্লাস করতে আসছি, কোনো রকম কোনো কনফিউশন থাকলে 16910 এই নম্বরটাতে কল দিব। ঠিক আছে, 16910 এই নম্বরটাতে কল দিয়ে কথা বলে নিজের কনফিউশন ক্লিয়ার করে নিব। ঠিক আছে, বুঝতে পেরেছি মোহনা। আমার কাছে রুটিনটা নাই, তো আমি আসলে বলতে পারছি না যে এক্সাক্ট আগামীকালকে ক্লাস আছে কিনা। বাট পেইডে প্রতিদিনই ক্লাস থাকবে 2টা করে, ফ্রিতে প্রতিদিন ক্লাস নাই। তো যেদিন যেদিন আছে স্বাভাবিকভাবে ফ্রিতে ক্লাস কাউন্ট কম। সো আমরা একটু কল করব 16910-তে, কল করে জেনে নিব। ঠিক আছে, সবাইকে বোঝাতে পেরেছি। বৃত্তি পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সেটা বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার পরে। ঠিক আছে, বৃত্তি পরীক্ষার কোর্স অবশ্যই আছে আমাদের, বাট সেটা বার্ষিক পরীক্ষার ক্লাসে। হ্যাঁ, এখানে সবাই নতুন। ঠিক আছে, এখানে থিওরিটিক্যালি সবারই নতুনই থাকার কথা। তো যেটা হচ্ছে ফ্রি কোর্স, তো আপনারা জীবনে প্রথমবার আমাকে দেখার কথা এবং প্রথমবার আসলে ক্লাস করার কথা। ঠিক আছে, তো আপনি নতুন না, আপনি একা নতুন না, এখানে সবাই নতুন মোটামুটি। ঠিক আছে, আচ্ছা। 2টা ক্লাস কেন? 2টা ক্লাস না বাবা, একটা ক্লাস পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, একটা ক্লাস ফ্রি
যারা স্টুডেন্ট আছি, যারা হয়তো আমাদের পেইড ব্যাচে ইনরোলড নাই তাদের জন্য, ঠিক আছে? সো পেইড ব্যাচের ক্লাসটা কোথায় হচ্ছে? পেইড ব্যাচের যেখানে রেগুলার ট্যাব আছে সেখানে হচ্ছে, সম্ভবত এখন বাংলা ক্লাস চলছে। সো পেইড ব্যাচের ক্লাস আর রিভিউ ক্লাস, আর কি বলে, ফ্রি ক্লাসটা ফ্রিতে হচ্ছে, ঠিক আছে? একসাথে দুইটা ক্লাস চলছে, বাট ফ্রি ক্লাস আর পেইডের ক্লাস আলাদা। বুঝতে পেরেছি? যারা পেইডের স্টুডেন্ট আছেন তাদের ক্লাস কাউন্ট অনেক বেশি, এক মাসে 50টা ক্লাস। আর যারা ফ্রি স্টুডেন্ট আছেন তাদের সম্ভবত ক্লাস কাউন্ট 20টা। সো রুটিনটা একটু এদিক ওদিক হয়ে যাবে, হ্যাঁ? সো আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্লাসে চলে যাওয়ার জন্য। যারা পেইডের স্টুডেন্ট আছেন আবারও বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ক্লাসে চলে যান। আর আমরা এখন ক্লাস শুরু করব। এখন আর কেউ নিজেদের মধ্যে গল্প করব না, উল্টাপাল্টা কথা বলবো না অপ্রয়োজনীয়, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, প্রথমে আমাদের একটা এমসিকিউ আছে। এই এমসিকিউটা সবাই একটু বলেন তো, এটা ফ্রির ক্লাস, আমি আবারও বলছি, শেষবারের মতো বলছি, এটা ফ্রি ব্যাচের ক্লাস। ফ্রি ব্যাচ এবং পেইড ব্যাচের ক্লাস আলাদা। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছি, পেইড ব্যাচের ক্লাসে চলে যাব। এখন বাংলার রিভিউ ক্লাস হচ্ছে, ঠিক আছে? এবং এই ক্লাসগুলো আপনাদের অলরেডি হয়ে গেছে এবং না হলে সামনে হবে। সো নিজেদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছি তারা এই ক্লাসে থাকার দরকার নাই। আর যারা ফ্রি স্টুডেন্ট আছেন, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, হাইডার দেহগহ্বর কি নামে পরিচিত? এই এমসিকিউটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবং আপনারা জানেন যারা ফ্রি স্টুডেন্ট আছে, আমরা কিন্তু চাইলে স্লাইড গুলো ডাউনলোড করতে পারবো অ্যাপ থেকে। তো স্লাইডটা ডাউনলোড করে নিয়েন। এবং এই এমসিকিউটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে হাইডার দেহগহ্বরকে আসলে কি নামে পরিচিত। আসলে আমাদের হাইডার যে দেহগহ্বর আছে এটাকে সিলেন্টরন বলে থাকে, রাইট? এটাকে কি বলে? সিলেন্টরন বলে থাকে। তাহলে হাইডার দেহগহ্বর কি? হাইডার দেহগহ্বরকে বলা হয়ে থাকে সিলেন্টরন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসি, সেটা হচ্ছে মানুষ কোন উপপর্বের প্রাণী? মানুষ কোন উপপর্বের প্রাণী? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, কোনোটাই নয়। কামরুজ্জামান, তোমার পেট ক্লাসে যাও। পেট ক্লাস হচ্ছে কামরুজ্জামান, পেট ক্লাসে যাও বাবা। মানুষ কোন উপপর্বের প্রাণী? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং কোনোটি নয়। না, কোনোটি নয়, এটা হবে না, ঠিক আছে? ডি না অ্যান্সার। আচ্ছা, একের ডি দিচ্ছেন আপনারা। আমরা 2 নম্বর এমসিকিউতে চলে আসছি। আচ্ছা, মিরাজ হোসেন সবার আগে বলেছে যে ভাইয়া সি। আচ্ছা, সবাই বলছে, তারপরে সবাই বলেছে। তো সবার আগে যিনি বলবেন তার নামটা পড়বো। ভার্টিব্রাটা, ইয়েস, রাইট। মানুষ হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের কি প্রাণী, ঠিক আছে? আচ্ছা, স্তন্যপ্রায় প্রাণীদের বৈশিষ্ট্য কোনটা? শীতল রক্তের প্রাণী, শিশুরা মায়ের দুধ পান করে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে স্তন্যপ্রায় প্রাণীগুলা আর কি কি হতে পারে বলেন তো? আর হইতে পারে মানুষ, ঠিক আছে? তাহলে আর কি কি হইতে পারে? তারপরে ধরেন গরু ছাগল, তাই না? গরু ছাগল, হ্যাঁ। তো পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা কঠিন করার জন্য স্তন্যপায়ীর জায়গাতে সেটাকে মানুষ, গরু, ছাগল এগুলা দিয়েও রিপ্লেস করে দিতে পারে। এগুলা দিয়েও রিপ্লেস করে দিতে পারে, ঠিক আছে? মার দেবো কামরুজ্জামান, যাও ক্লাসে যাও। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণী মানুষ, গরু, ছাগল এগুলাকেও কিন্তু রিপ্লেস করে দিতে পারে কোশ্চেনটাকে কঠিন করার জন্য, ঠিক আছে? সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে এগুলো। আমাদের পরীক্ষায় প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য চাইতে পারে, আমাদের পরীক্ষায় বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য চাইতে পারে, গরু ছাগলের বৈশিষ্ট্য চাইতে পারে, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হবে? 2 এবং 3 হবে, হ্যাঁ। শীতল রক্তের প্রাণী না, শীতল রক্তের প্রাণী কারা? সরীসৃপ, ঠিক আছে? সরীসৃপ, সরীসৃপ যারা। শীতল রক্তের প্রাণী কারা ভাইয়া? শীতল রক্তের প্রাণী হচ্ছে সরীসৃপ, যেমন হচ্ছে আপনার সাপ, হ্যাঁ, সাপ, তারপরে টিকটিকি, এই টাইপের যে জিনিসগুলো আছে সরীসৃপ যারা, ঠিক আছে? টিকটিকি না, সরি, সাপ। তো শিশুরা মায়ের দুগ্ধ পান করে এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, 2 ও 3। সো অ্যান্সার হবে সি, ঠিক আছে? ওকে, তারপর নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? কোষ বিভাজন কয় প্রকার? একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অ্যামিবা, আর একটা হচ্ছে ছত্রাক। তার আগে আমাকে একটু বলেন তো কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস আর
মিওসিস, একটা কি, একটা হচ্ছে মাইটোসিস, তাই তো, আরেকটা কি অ্যামাইটোসিস, আরেকটা কি, আরেকটা হচ্ছে মিওসিস। এখন এর মধ্যে মাইটোসিস কাদের হয়? উদ্ভিদ, রাইট, মাইটোসিস হয়ে থাকে উদ্ভিদদের। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি আসি কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস, খুব ভালো করে দেখেন, ওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে? প্রোফেজ, প্রোম্যাটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আরেকটা ফেজ আছে সেটা হচ্ছে টেলাফেজ। তাহলে কোষ বিভাজনের টোটাল ধাপ কয়টা? সবাই কোষ বিভাজনের ধাপ কয়টা আমাকে বলো তো, দ্রুত বলেন তো, কোষ বিভাজনের ধাপ কয়টা? আমাকে কে বলতে পারবেন কোষ বিভাজনের ধাপ কয়টা? আমরা শুধুমাত্র যখন একটা এমসিকিউ পড়বো, শুধুমাত্র এমসিকিউটা পড়বো না, এমসিকিউ এর সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ে ফেলবো। যেমন কোষ বিভাজনের ধাপ কয়টা আমাকে বলেন তো দ্রুত সবাই। 5 এর কি বলছে? এ প্রোফেজ, না বি, পাঁচটা। ইয়েস, কোষ বিভাজনের ধাপ হচ্ছে পাঁচটা নাকি? ইয়েস। আচ্ছা, আর এখানে হবে প্রো মেটাফেজ, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? এটা হবে প্রো মেটাফেজে আসলে প্রায় বিলুপ্ত হয়ে যায়। প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনোসিস হয়? প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনোসিস হয়ে থাকে? ক্লিভেজ, মিওসিস, মুকুলোদ্গম, মুকুল উদ্যম বানানটা একটু, মুকুল উদ্যম এটা আলাদা হবে আর কি, হ্যাঁ। আর স্পোর সৃষ্টি, প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনোসিস হয়ে থাকে? কেউ আমাকে বলতে পারবেন সাইটোকাইনোসিস কি? কেউ আমাকে বলতে পারবেন সাইটোকাইনোসিস কি? এটা কি বার্ষিক পরীক্ষার ক্লাস? জি মোহনা, এটা বার্ষিক পরীক্ষার ক্লাস। আপনি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন, পেইড ব্যাচের স্টুডেন্টদের এখন ক্লাস চলছে, আপনার ওই ক্লাসে চলে যান। পেড ক্লাসের ক্লাস পাচ্ছেন না, তাহলে 16910 তে কল দেন, 16910 তে, ঠিক আছে। ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে কল দেন। আচ্ছা, সো সেটা হচ্ছে, আচ্ছা প্রোফেস তো এটা হয়ে গেছে। প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনোসিস হয়? সাইটোপ্লাজমের বিভাজন, ইয়েস। হ্যাঁ, লাস্ট এতটুকু পারবো না, সাইটোকাইনোসিস বলে। কোষ বিভাজনের ধাপ, কোষ বিভাজন নাই ভাই, কোষ। সাইটোকাইনোসিস কি? সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে হয়ে থাকে। এটাকে কি বলে? এটাকে বলা হয়ে থাকে ক্লিভেজ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়? জীবকোষের জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। জীবকোষের জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়? জীবকোষের জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়? প্রশ্ন হচ্ছে জীবকোষের জারণ কার্য কি? কে কে বলতে পারবেন বলেন তো? কারণ নাম নিচ্ছি না ভাইয়া, কারণ অনেক স্টুডেন্ট, একজনের নাম নিলে একজন মন খারাপ করবেন। নাম নিয়ে বার্ষিক পরীক্ষায় কোনো লাভ নেই বাবা, এমসিকিউ সলভ করে লাভ আছে, ঠিক আছে। স্যার আজকে কি কি ক্লাস হবে? নুসরাত জাহান, আজকে ফ্রি এর জন্য এমসিকিউ ক্লাস আছে বিজ্ঞানের, পেইড ব্যাচের জন্য রেগুলার বেসিসে 2টা করে ক্লাস হয়, তাই হবে সম্ভবত।
সাতের বি বলছেন সবাই যে অক্সিজেন, ইয়েস। কিন্তু জারণ আসলে কি জিনিস এটা কি কেউ জানেন? জারণ এটা আমি মেনে নিছি, আমি জানি, বাট জারণ আসলে কি বলা হচ্ছে? যে জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়, এই জারণ কার্যটা আসলে কি? আচ্ছা, আমি আপনাদেরকে রুটিনও বলে দিচ্ছি যে আজকে আসলে আর কোনো ক্লাস আছে কিনা। হজম, কাইন্ড অফ হজম বলতে পারেন কিছুটা আর কি। মানে এই যে খাদ্য যে তৈরি, খাদ্য থেকে শক্তি তৈরির যে প্রক্রিয়া, এটা হচ্ছে জারণ। আচ্ছা, আজকে ক্লাস 8-এর 6:30টায় বাংলা প্রথম পত্রের ক্লাস আছে, এবং ক্লাস 8-এর 8:30টায় ইংরেজি প্রথম পত্রের ক্লাস আছে। ঠিক আছে, বাংলা আর ইংলিশ যারা পেডের স্টুডেন্ট। আর ফ্রির জন্য ফ্রিতে আজকে একটাই ক্লাস আছে, ফ্রি এর জন্য একটাই ক্লাস আছে আজকে। আপনাদের যারা কোর্সে এনরোল করেন না তাদের আজকে একটাই ক্লাস আছে, আর যারা পেইড স্টুডেন্ট তাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বাংলা ক্লাস আর একটা হচ্ছে ইংরেজি ক্লাস। ঠিক আছে, ওকে। তো এটার উত্তর হচ্ছে অক্সিজেন। চলেন আমরা পরেরটাতে চলে যাই। সেটা হচ্ছে পানিতে ডুবানো ফুলে যাওয়া কিশমিশ মধুতে রাখলে কি হবে? পানিতে ডুবানো ফুলে যাওয়া কিশমিশ মধুতে রাখলে কি হবে? পানিতে ডুবানো ফুলে যাওয়া কিশমিশ মধুতে রাখলে কি হবে? ব্যাপন, অভিস্রাবন, প্রস্বেদন, ইমবাইবেশন। পানিতে যদি কি করি, ডুবাইলে মধু কিশমিশ কি করে? ফুলে যাবে, কিশমিশ আবার ফুলে যাবে। সেটা যদি আবার মধুতে রাখি তাহলে কি হবে? ব্যাপন, অভিস্রাবন, প্রস্বেদন, ইমবাইবেশন। পোল দিব? ঠিক আছে, পোল দিচ্ছি। কেউ তাহলে কমেন্টে অ্যান্সার বলিয়েন না, পোল দিচ্ছি। ফাতিমা, আপনি পেইড ব্যাচের ক্লাস করবেন, আপনি ফ্রি ক্লাস কেন বুক করছেন এক্সট্রা করে? আপনি পেইড ব্যাচের ক্লাস করবেন ফাতিমা। ফ্রি ক্লাস তো বুক না করলে আপনার কাছে মেসেজ যাওয়ার কথা না। আপনি আর ফ্রি ক্লাস বুক করছেন কেন? ওকে, তাহলে এটার আনসার কি হবে? অভিশ্রাবণ। আপনাদের বৃত্তি পরীক্ষার জন্য কোনো ব্যাচ থাকবে কিনা? থাকবে, বৃত্তি পরীক্ষার জন্য ব্যাচ থাকবে। আচ্ছা, ধানের অঙ্কুরোদ্গম ঘটে, হ্যাঁ, ধানের অঙ্কুরোদ্গম ঘটে, স্তূপাকাণ্ড মাটির উপরে আসে, বীজপাত্র মাটির ভিতরে থাকে, স্তপ স্তপ মুকুল মাটির উপরে আসে। ধানের অঙ্কুরোদ্গম যখন হয়, ঠিক আছে, ধানের ওই যে পোল দিতে গেলে তো চলে যেতে হয় ভাই। আচ্ছা, ধানের অঙ্কুরোদ্গম যখন ঘটে তখন স্তূপকাণ্ড মাটির উপরে চলে আসে, মাত্র বীজ পাত্রটি মাটির ভিতরে থাকে, স্তপ মুকুল মাটির উপরে চলে আসে।
খুঁজে যদি না পান তাহলে এখানে আমাকে না বলে 16910 তে কল দেন আবু বক্কর। 16910 তে আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো ভাবা আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, আপনি 16910 তে কল দেন। ঠিক আছে, 16910 তে কল দেন। শোনেন, যাদের যে কোনো পড়াশোনা ব্যতীত জন্য যদি কোনো কনফিউশন থাকে, ভাইয়া আমি পেইড ব্যাচের জন্য এই ক্লাসে চলে আসছি, ফ্রি ক্লাসে কিভাবে যাব, ভাই আমি পেইডের ক্লাস খুঁজে পাচ্ছি না, ভাই আমি এই ক্লাস বুক করি নাই, কল ক্লাস চলে আসছে, কল 16910। আমি তো বাবা ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে তো আসলে অন্য কিছু আমি করতে পারবো না। পারবো? পারবো বলেন? অন্য কিছু তো আমি করতে পারবো না, আমার রুমের মধ্যে তো কেউ নাই যে কারণ তাকে আমি বলবো। তো নেক্সট 1.5 ঘন্টা আমি এখানে ব্লক, আটকানো, আমি রুম থেকে বের হইতে পারবো না, কারোর সাথে কমিউনিকেশনও করতে পারবো না। যদি স্টুডিও রিলেটেড কোনো সমস্যা হয়, আমার হাতে একটা বেল আছে, বেলটা বাজাইতে পারবো, তখন এসে যদি ক্যামেরার প্রবলেম হয় বা লাইটের প্রবলেম হয় ওটা ঠিক করে দিবে, বা নেট যদি চলে যায় এরকম কোনো ইস্যু হলে। সো আপনার অ্যাপ রিলেটেড ইস্যু আমি চাইলে সলভ করতে পারবো না, বাট সলভ করার জন্য মানুষ বসে আছে ফোন নিয়ে। আপনি জাস্ট এই নাম্বারটাতে কল দেন, আপনার যেটাই সমস্যা সেটা সলভ করে দিবে। ঠিক আছে? ওকে, এটা অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন, নিচের কোন প্রক্রিয়া ফুলের পাপড়ি বন্ধ হতে সাহায্য করে? প্রস্রবণ, অভিস্রাবণ, ব্যাপন, ইমবাইবেশন। আচ্ছা দেখেন, একটা সুন্দর মতো নোটিশ দিয়ে দিয়েছি, যেটা ফ্রি ব্যাচের ক্লাস, পেইড এর জন্য ক্লাস, ক্লাসে না আসে পেইড ব্যাচের ক্লাসে ভুলে যান, লিখে ফেলছি, হাই হাই, পোল চলে গেছে। ওকে, সো নিচের কোন প্রক্রিয়ায় ফুলের পাপড়ি বন্ধ হইতে সাহায্য করে? কি হবে? অভিস্রাবণ। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অভিস্রাবণ। ঠিক আছে, আচ্ছা ম্যাক্সিমাম মানুষই ভুল উত্তর দিয়েছেন, 50% মানুষ রাইট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, প্রতিটি চোখ থেকে একটি করে স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, সেই উদ্ভিদ নিচের কোনটি? ঠিক আছে, প্রতিটি উদ্ভিদ থেকে একটি করে গাছের জন্ম হয়, নিচের কোনটি? ঠিক আছে, আপনারা তো পোল দিলে ভালো করছেন না, তাহলে তো লাভ নাই, সবাই খারাপ করলে লাভ আছে? আচ্ছা, সেটা হচ্ছে আলু, আদা, পুদিনা, রসুন। ঠিক আছে, প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, প্রতিটি উদ্ভিদ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, নিচের কোনটি? আলু, আদা, পুদিনা, রসুন। আচ্ছা, আমি আমার কিবোর্ড আর মাউসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সুবিধা হচ্ছে ক্যামেরার সামনে দেবার বার যাওয়া লাগবে না, আপনাদের দেখতে অসুবিধা হবে না।
কি হবে অ্যান্সার? এটাও 50% মানুষজন রাইট অ্যান্সার দিচ্ছেন, বাকিরা সবাই ভুল। রাইট অ্যান্সার হবে হচ্ছে, আচ্ছা এখন অনেকে অ্যান্সার দিচ্ছেন আলু। আলু ঠিক আছে, রাইট অ্যান্সার হবে আলু। ঠিক আছে, ওকে। তারপর আসেন পরের প্রশ্ন। চালতা ফুলে গর্ভাশয় নাই, চালতা ফুলকে কি ধরনের ফুল বলা যাবে? সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, সুবিন্তক ফুল, অবিন্তক ফুল। আগে আপনি পোলে আগে আপনি অপশনগুলো দেখে রাখবেন। পোল দিলে তো অপশনগুলো ঢেকে যায়। প্রশ্ন রেখে, হ্যাঁ আপনি আগে থেকে দেখে রাখেন বাবা, এখন তো আমি পোলের সিস্টেম চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এটা মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিয়েছেন, যেটাকে অসম্পূর্ণ বল বলে। তারপরের প্রশ্নটাতে চলে যাই, সেটা হচ্ছে কোনটি সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত? ঠিক আছে, কোনটি সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব শর্ত? 13 নম্বর। র্যাঙ্ক 5 4। আচ্ছা, ওকে, এটাও মোটামুটি মানুষজন ভুল করছেন। একটা অ্যান্সার হবে গ্যামেট। হ্যাঁ, তো নিষেকের আগে আসলে গ্যামেট তৈরি হইতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি, সেটা হচ্ছে বিচিত্রের প্রাণীটি কোন শ্রেণীভুক্ত? এইটা, হ্যাঁ এটা হচ্ছে বিচিত্রের প্রাণী। ঠিক আছে, এটা বি, এটা এ। ঠিক আছে, গুলাই ফেলেন না। হাঙর, কুমির, ইলিশ, সিহর্স। ঠিক আছে, হাঙর, কুমির, ইলিশ, সিহর্স। দেখে বোঝা যাচ্ছে হয় হাঙর হবে, নাইলে সিহর্স হবে নাকি? আচ্ছা দেখি কোনটা হয়। 14 নম্বর। এটা পোল চলে যাচ্ছে। 14 নম্বরে আছে এখন আমরা।
আচ্ছা, তো যাদের আপনাদের মনে হচ্ছে যে সি হর্স হবে তাদেরটা ভুল হয়েছে, এটা অ্যান্সার হবে হাঙর। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হাঙর। আচ্ছা, এই প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য হলো এরা উষ্ণ রক্তের প্রাণী, এদের ডানা বিদ্যমান, শিশুরা মায়ের দুগ্ধ পান করে। 15 নাম্বার এমসিকিউ। এ কিন্তু হচ্ছে পাখি। ঠিক আছে, এ হচ্ছে পাখি। হ্যাঁ, এইটাকেও ভুল করেন না। ঠিক আছে, এটাকেও একদমই ভুল করিয়েন না। 15 নাম্বার। কেউ কাউকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য কোনো নাম্বার দিতে পারবো না, হ্যাঁ, এরকম দেখলে ব্যান করে দিবে স্টুডিও কোঅর্ডিনেটররা। হাই হাই, এটাও অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন। আরে বাবা, পাখির বাচ্চা কি মায়ের দুধ খায় নাকি? হ্যাঁ, এরকম পাখি কোথায় দেখছেন আপনারা? আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে এ, 1 আর 2। ঠিক আছে, পাখির বাচ্চা তো আর মায়ের দুধ খায় না রে ভাই, খায় নাকি জানি না তো আমরা। আচ্ছা, কে সর্বপ্রথম পরমাণুর নামকরণ করছিল? মানে পরমাণুর নামটা যে পরমাণু, এটা আসলে দিয়েছিলেন কে? একটা হচ্ছে গিয়ে ডলটন, একটা হচ্ছে বার্জেলিয়াস, আর একটা হচ্ছে, আচ্ছা সি নাম্বারটা আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, সি নাম্বারটা আমরা, সি, যেহেতু একই অপশন দুইবার রিপিট হয়ে গেছে, সি নাম্বারটা আমরা কেটে দিলাম। একটা হচ্ছে ডলটন, একটা হচ্ছে আহ বার্জেলিয়াস, আর একটা হচ্ছে ডেমোক্রিটাস। ঠিক আছে, 16। ওকে, সো এটা সবাই মোটামুটি অ্যান্সার দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষ ভুল অ্যান্সারই দিয়েছেন। যারা ডাল্টন দিয়েছেন তাদেরটা হয় নাই, এটা হচ্ছে ডেমোক্রিটাস। ঠিক আছে, 100% শিওর ডেমোক্রিটাস, 100%। আপনাদের বইয়ে যদি ডাল্টন লেখা থাকে তাহলেও লাভ নেই, ডেমোক্রিটাস। ঠিক আছে, আচ্ছা, সেটার অ্যান্সার হচ্ছে ডেমোক্রিটাস। হ্যাঁ, তো একই জিনিস। আহ এর অ্যান্সার হচ্ছে ডেমোক্রিটাস। ঠিক আছে, আচ্ছা, তারপর আসুন, লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? ঠিক আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা জানলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তো লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? 18 নাম্বার, লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? আপনাদের পড়াশোনার অবস্থা তো বেশ শোচনীয় বাবা, অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, আমি কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হ্যাঁ, 1s 2s 2p এভাবে যায় নাকি? হাফসা জান্নাত, আপনি ক্লাস 9-এর, এই ক্লাসে কেন আসছেন বাবা আমি কিভাবে বলবো? আপনি একটু কষ্ট করে 16910-তে কল দেন। ঠিক আছে, এটা হচ্ছে অষ্টম শ্রেণী, ক্লাস
8 পোল দিলে ওইটার অ্যান্সার কমেন্টে না বলবো, হ্যাঁ আমি জানি আপনাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে, বাট পোল দিলে ওটার অ্যান্সার কমেন্টে আর বলার দরকার নেই। এটা হচ্ছে 2-1, তাই তো? 3 যেহেতু এই অন্যগুলো হওয়ার আসলে সুযোগ নাই। আচ্ছা, তারপর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণ কি? পৃথিবীর আকৃতি, পৃথিবীর আহিক গতি, পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণটা আসলে কি? ঠিক আছে, পরিবর্তনের কারণটা আসলে কি? আচ্ছা, সো 19 নাম্বার আমরা পোলে দিয়ে দিচ্ছি। সরি, 19 নাম্বার এইচএসসি 26। ছি 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 ছি। এটা আবার বলতেছে না, আপনার উচিত ছিল দেখে এসে, জানেন আমি তো ভুল করে ক্লাস 8 এর ক্লাসে চলে আসছি, চুপচাপ করে চলে যাওয়া, এটা আবার বলে নাকি কেউ? তাহলে সবাই কি ভাববে যে এই বড় ভাইটা কি পাগলের পাগল, যে ক্লাস 8 এর ক্লাসে এসে বসে বসে ক্লাস করতেছে নিজের পড়াশোনা রেখে। ছোট মানুষ বড় ক্লাসে গেলে ঠিক আছে, মাইনে নেওয়া যায়, বাট বড় মানুষ যদি ছোট ক্লাসে যায়, যে বসে থাকে, তাহলে কেমনটা লাগবে, মানুষজন কি বলবে? ধরেন আপনি একটা বুড়া মানুষ, আপনি একটা বাচ্চাদের ক্লাসে যে বসে আছেন, বাচ্চারা হাসাহাসি করবে না? এখনো তো তাই হচ্ছে। ভাই আপনার নামে সৌরভ ভাই বিভিন্ন ধরনের উদাহরণ দিতেছে। আপনি বাংলা ক্লাসটা প্রপারলি করেন, একটা ক্লাস প্রপারলি করেন। ক্লাস তো মজা করার জায়গা না ভাই, হ্যাঁ? আপনি এই ক্লাসে একটু 10 মিনিট, ওই ক্লাসে একটু 10 মিনিট এরকম করে বেড়াচ্ছেন। আপনি প্রপারলি বাংলা ক্লাস করেন, সৌরভ উদাহরণ দিলে উদাহরণ শুনে শুনে ক্লাস করেন, সমস্যা নেই। ওকে, এটা অ্যান্সার হবে এ, হ্যাঁ একাধিক। তারপরে আসেন, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত গুণ হবে? ঠিক আছে, যদি দ্বিগুণ হয় তাহলে মহাকর্ষ বল কত গুণ হবে? দ্বিগুণ সমান চতুর্থ গুণ নাকি অর্ধেক? ঠিক আছে, আচ্ছা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত গুণ হবে? ইয়েস, এটার অ্যান্সার হচ্ছে এ, দ্বিগুণ। ঠিক আছে, কারণ মহাকর্ষ বল এবং বস্তুর ওজন সমানুপাতিক। কি সমানুপাতিক? মানে একই হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্নটাতে আমরা চলে যাব। মহাকর্ষের সূত্র প্রদান করেন কে? মহাকর্ষের যে সূত্রটা আছে, এই সূত্রটা আসলে প্রদান করেন কে? এই সূত্রটা আসলে প্রদান করছে নিউটন। কে প্রদান করছে? নিউটন প্রদান করছে। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্নটাতে আমরা চলে যাব। বস্তুর ওজন পরিমাপের সূত্র নিচের কোনটি? ঠিক আছে, খুবই সহজ। এইখানে একটু খেয়াল করে দেখেন তো, কোনটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ আছে? এই একটা, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তার মানে বস্তুর ওজন পরিমাপের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, আচ্ছা কোনটি থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়? বিদ্যুৎ কোষ, ডাইনামো, জেনারেটর, ফ্রিজ। এখন ফ্রিজ থেকে তো আসলে, ফ্রিজ কোনো বিদ্যুতের উৎস হইতে পারে? ফ্রিজ কখনো বিদ্যুতের উৎস হইতে পারে? উত্তর হচ্ছে না, ফ্রিজ কখনো বিদ্যুতের উৎস হইতে পারে না।
আসলে বিদ্যুৎ কোষ থেকে ডিসি বা ডিরেক্ট কারেন্ট পাওয়া যায়। ঠিক আছে, বিদ্যুৎ কোষ থেকে ডিসি বা ডিরেক্ট কারেন্ট পাওয়া যায়। আর আরেকটা আছে এসি, অল্টারনেটিভ কারেন্ট। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের এই যে লাইন, এটা বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা টিন ও তামার তৈরি সরু তার, টিন ও সীসার তৈরি সরু তার, সরু ও কম গলনাঙ্কের তার। ঠিক আছে, তিনটা অপশনের মধ্যে ক্লু দিয়ে দিচ্ছি, দুইটা অপশন হবে। ঠিক আছে, 24 নাম্বার বলে দিচ্ছি, তিনটার মধ্যে দুইটা হবে। হ্যাঁ, বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজটি ব্যবহার করা হয় তা টিন ও সীসার তৈরি সরু তার, সরু ও কম গলনাঙ্কের তার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এইটা, সি, সরু টিন ও সীসার তৈরি তার, সরু ও কম গলনাঙ্কের তার। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাই আমরা, প্রেসার কুকারে রান্না করলে শতকরা কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়? আসলে বিদ্যুৎ না, শক্তি সাশ্রয় হয় আর কি। এটা একটা র্যান্ডম কোশ্চেন, 25% ইউজুয়ালি হয়। ঠিক আছে, আচ্ছা, কোন উৎপাদনটি দেহের কার্যক্ষমতা যোগায়? উপাদানটি দেহের কার্যক্ষমতা যোগায়? ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন, শর্করা। ঠিক আছে, কোন উপাদানটি, 24 নম্বর এমসিকিউ বুঝতে পারছি না, এটা মুখস্থ করতে হয়। ঠিক আছে, টিন আর সীসার তৈরি তার দিয়ে আসলে ফিউজ নামে একটা যন্ত্র আবিষ্কার করা হয়, বানানো হয়। এই ফিউজের কাজ হচ্ছে দুর্ঘটনা এড়াবার জন্য অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, টিন ও তামার তার এখানে ব্যবহার করা হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন, সেটা হচ্ছে কোন উপাদান দেহের কার্যক্ষমতা যোগায়? কে? শর্করা। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য আমাদের কি কর্মশক্তি যোগায়। ঠিক আছে, শক্তি যোগায় সাধারণত। তারপর কোনটি অ্যামাইনো অ্যাসিডের একটি যৌগ? কোনটি আসলে অ্যামাইনো অ্যাসিডের যৌগ? কোনটা? প্রোটিন। ঠিক আছে, প্রোটিন নয় আমিষ। আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যৌগ। 28 নাম্বার, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। সমস্ত ভিটামিন কিন্তু পানিতে দ্রবণীয় না। ভিটামিন সি শুধুমাত্র পানিতে দ্রবণীয় হয়, মানে পানিতে গুলে যায়। ঠিক আছে, পানিতে চাইলে আপনি গুলাই ফেলতে পারবেন। তারপরে আসেন, চিত্রের পরমাণুটির প্রোটন সংখ্যা কত? গুনে ফেলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, ইলেকট্রন 18টা, তার মানে প্রোটন হচ্ছে আমার সর্বোচ্চ 17টা, 17টা হবে। ঠিক আছে, আর বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে এক্সট্রা করে, ইলেকট্রন গুনে ফেলছি। তো ইলেকট্রন 18টা আছে, তার মানে প্রোটন 17টা হবে। ঠিক আছে, প্রোটন কয়টা হবে? 17টা হবে। 29 নাম্বার কি হবে? 17। কিভাবে বের করলাম? আমার এখানে ইলেকট্রন গুনবো, ইলেকট্রন গুনে পাইছি 18টা। এখন 18টা যদি ইলেকট্রন হয়, প্রোটন একটা কম হইতে পারে, বাট 8টা তো কম হইতে পারবে না, বা 10টা 12টা তো কম হইতে পারবে না, বা এতগুলো কম হইতে পারবে না। তাহলে প্রোটন হচ্ছে 17। স্বাভাবিকভাবে প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে একটা কমতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, বা 2 3টা কমতে পারে, 2 3টা বাড়তে পারে, বাট ম্যাসিভ আকারে আসলে চেঞ্জেস আসবে না। এই জন্য আমি দেখবো যে নিয়ারেস্ট কোনটা আছে। নিয়ারেস্ট হচ্ছে 17, তাহলে আমার অ্যান্সার হবে 17। ঠিক আছে, আচ্ছা, চিত্রের পরমাণুটি, এই যে এই পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, সালফারের সাথে যৌগ গঠন করতে পারে, অ্যানায়নে পরিণত হতে পারে। এখন ইলেকট্রন আসলে আসে গ্রহণ করতে
সবগুলো হবে, সে ইলেকট্রন গ্রহণ করে ফেলছে অ্যাকচুয়ালি। এই অবস্থাটা আসলে ইলেকট্রন গ্রহণ অলরেডি করে ফেলছে, একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। তার প্রোটন ছিল 17টা, তার মানে তার ইলেকট্রন অ্যাকচুয়ালি ছিল 17টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। তো তার আগের অবস্থার কথা বলা হচ্ছে বা জেনারিক অবস্থাতে কথা বলা হচ্ছে। জেনারিক্যালি 17 সবগুলোই আসলে সঠিক, কারণ সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে সে আয়ন অ্যানায়নে পরিণত হতে পারে, আবার সালফারের সাথে যৌগ গঠন করতে পারে, যেহেতু সালফার একটা ইলেকট্রন প্রদান করে। সরলতম বহুকোষী প্রাণী কোনটা? সরলতম বহুকোষী প্রাণী কোনটা? হাইড্রা, ওবেলিয়া, তারামাস, স্পঞ্জিলা। ঠিক আছে, সরলতম বহুকোষী প্রাণী কোনটা? এটা আবার বলে দেই। কিভাবে 17 হলো? গুণে দেখেন কয়টা হয়, গুণা দেন একটা, গুণে 18টা হয়েছে, তাই প্রোটন সংখ্যা একটা কম, 17টা হয়েছে। ঠিক আছে, ওকে, এটার অ্যান্সার কি হবে? স্পঞ্জিলা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে? নেমাটোডা, অ্যানালিডা, অর্থোপ্রাডা, মালাকা। কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে? কোন পর্বের? আনিসা ফ্রি ক্লাসে চলে আসুন, পেড ক্লাসে চলে যান। আচ্ছা, কোন পর্বের? অর্থোপোডা। ঠিক আছে, অর্থোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল থাকে। আচ্ছা, নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? কুনো ব্যাং, ইলিশ মাছ, টিকটিকি, কুমির। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? 29 নাম্বার কি ছিল ভাই? আচ্ছা, 29 নাম্বার বুঝেন নাই? এটা বুঝতে গেলে আপনাকে পরমাণুর গঠন বুঝতে হবে বাবা। পরমাণুর গঠন যদি বুঝেন তাহলে আপনি আসলে এটা বুঝতে পারবেন। এখানে ইলেকট্রন বিন্যাস আছে, আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। কোন একটা পরমাণুর যদি 18টা ইলেকট্রন থাকে, তার প্রোটন সর্বোচ্চ 17টা, 17টা 18টা এরকমই কিছু হবে, অন্য কিছু আসলে হওয়ার সুযোগ নাই। কেন নাই? এটা আসলে অনেক বড় ব্যাখ্যা। যখন আপনি চ্যাপ্টারটা ভালো করে যদি আপনি পেইড স্টুডেন্ট হয়ে থাকেন, আমাদের রেকর্ডিং ক্লাসগুলো দেখেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে কি কাহিনী। আচ্ছা, কুনো ব্যাং হচ্ছে শীতল রক্তের প্রাণী। ঠিক আছে, আচ্ছা, গলগণ্ড রোগের লক্ষণ কি? গলার আওয়াজ তীক্ষ্ণ হয়, খাবার গিলতে অসুবিধা হয়, গলায় অবস্থিত গ্রন্থি বড় হইতে থাকে। গলগণ্ড হিমোসিল হচ্ছে একটা, কি বলে, ফাঁকা গহ্বরের মধ্যে রক্ত থাকে। আচ্ছা, গলগণ্ড রোগের লক্ষণ হচ্ছে গলার আওয়াজ তীক্ষ্ণ হয়, খাবার গিলতে অসুবিধা হয়, এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে গলায় অবস্থিত গ্রন্থি বড় হতে পারে। 2 এবং 3, ঠিক আছে। খাবার গিলতে অসুবিধা হয় এবং গলায় অবস্থিত গ্রন্থি বড় হইতে থাকে। আওয়াজে তীক্ষ্ণ হয়ে যায়, আওয়াজে আসলে সাধারণত কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আওয়াজ যেখান থেকে তৈরি হচ্ছে আর গলগণ্ড রোগ যেখানে হয়, দুইটা আসলে আলাদা আলাদা জায়গা। ঠিক আছে, এই কারণে আসলে আওয়াজের সাথে এটা সম্পর্ক নাই। কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়? ইস্ট, শুক্রাশয়, মুকুল, ডিম্বাশয়। এটা হচ্ছে ইস্টে হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। আহ তারপর আসেন, মাইটোসিস বিভাজন প্রক্রিয়া শুরুর আগের অবস্থা হলো প্রোফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ,
মেটাফেজ, তাহলে আমরা জানি যে আসলে ইন্টারফেস বলে একটা অবস্থান থাকে যেটা আসলে মাইটোসিস বিভাজন শুরু হওয়ার আগে হয়ে থাকে। তারপর প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপ হয়ে থাকে এবং এই 5টা ধাপের আগে আরেকটা ধাপ আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরুর আগের অবস্থা হলো ইন্টারফেজ, আর ইন্টারফেজ হয়ে যাওয়ার পর মাইটোসিস কোষ বিভাজন শুরু হয়, তখন প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপর আসেন ক্রোমাটিডের আকৃতি কিসের মতো? সুতার মতো, ডাম্বেলের মতো, ফিতার মতো, বৃত্তের মতো। ঠিক আছে, ক্রোমাটিডের আকৃতি, ক্রোমাটিডের আকৃতি পোল দিলে অর্ধেক মানুষ ভুল করতেছেন, পোল দেয়া লাগবে না, শিখেন। ঠিক আছে, পোল দিলে তো শিখাইতে পারবো না। আচ্ছা, সো ক্রোমাটিডের আকৃতি কিসের মতো হয়ে থাকে? সুতা, ডাম্বেল, ফিতা এবং বৃন্ত। 31 নম্বর বুঝতে পারেন না, একটু ওয়েট করেন। ক্রোমাটিডের আকৃতি কিসের মতো হয়ে থাকে? ক্রোমাটিড কিসের মতো হয় বলেন তো? ক্রোমাটিড, সুতা, সুতা। ক্রোমাটিডের আকৃতি প্রাথমিকভাবে তো আসলে সুতার মতো থাকে, পরবর্তীতে আসলে এটার আকৃতি চেঞ্জেস হয়। ঠিক আছে, আচ্ছা আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কি? ব্যাপন, অভিস্রাবণ, প্রস্বেদন, ইমবাইবেশন। কি হবে? ব্যাপন হবে। তাহলে স্বাভাবিকভাবে যখন কোনো পর্দা থাকে না, ঠিক আছে, অভিস্রাবণ হইতে গেলে মনে রাখবেন মাঝখানে অর্ধবেদী পর্দা লাগে। 10 নম্বর এমসিকিউ না বুঝলে বাবা আবার ক্লাস শেষ হলে রেকর্ডিং দেখে নিন। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আতরের গন্ধে সমস্ত ঘর ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? এখন তো আমি 38 আছে, 38 থেকে 10-এ যাওয়া যাবে না। ব্যাপন, ঠিক আছে। সো ধরেন দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে, এগুলা ব্যাপন। যখন কোনো জাস্ট মানে নরমালি আমার দুর্গন্ধ ছড়িয়ে পড়তেছে তখন সেটাকে আমরা ব্যাপন বলবো। আর অভিস্রাবণ হওয়ার জন্য অর্ধভেদী পর্দা থাকাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক তারপর আবার পড়াচ্ছি। ওকে, আজান শেষ। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে V is equal to IR। হ্যাঁ, V is equal to কি? V is equal to IR। তাহলে এখানে দেখেন V is equal to IR জাস্ট উল্টা করে লিখছে, এবং 2 নাম্বারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে I is equal to V by R, তাই না? তো এখন যদি আমি এই আরটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? তাহলে আবার হয়ে যায় IR is equal to V, which is actually V is equal to IR। তার মানে এইটা ছিল আমার মেন সূত্র। মনোযোগ দাও সবাই,
এইটা ছিল আমার মেন সূত্র, ওই সূত্রটাকে মডিফাই করা হয়েছে এই দুইটা জায়গাতে। বাট এইখানে কিন্তু আসলে মডিফাই করা হয় না, এখানে ভুল হয়ে গেছে। কারণ এখানে যদি আমি ভি কে এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে আই ভি ইজ ইকুয়াল টু আর, আই ভি ইজ ইকুয়াল টু আসলে আর, এটা তো ভুল, রং স্টেটমেন্ট। বুঝতে পারছি? আই ভি ইজ ইকুয়াল টু আর এটা হচ্ছে রং স্টেটমেন্ট, কারণ মূল সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। হ্যাঁ, তাহলে এইটাকে আসলে বিভিন্ন ভাবে লেখা হয়েছে, তার মধ্যে 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা। তাহলে অ্যান্সার হবে বি 2 আর 3। তারপর 40 নাম্বার, কোন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয়? একটু আগে বললাম কি, অভিস্রাবণে। সবসময় অভিস্রাবণে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয়। ঠিক আছে বাবা? আচ্ছা, নিচের কোনটি উদ্ভিদের বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া? শালক সংশ্লেষণ, অনুগামন, প্রস্রবণ, ইমবাইবেশন। এটা হচ্ছে গিয়ে প্রস্রবণ, যেটা উদ্ভিদের জন্য এক্সক্লুসিভলি হয়ে থাকে অধিকাংশ সময়। আচ্ছা, তারপর নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোনটি উৎপাদনের মাধ্যমে প্রজনন ঘটে থাকে? নিম্ন শ্রেণীর উদ্ভিদে অনুবীজ, টিউবার, স্টোলন, কাণ্ড। এখন টিউবার, স্টোলন, কাণ্ড যাদের হয় এগুলো কেউ নিম্ন শ্রেণীর উদ্ভিদ না। কাদের হয়? অনুবীজের মাধ্যমে হয়ে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ অনুবীজের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে? আর টিউবার, স্টোলন, কাণ্ড এগুলো কাদের হয়? আদা, আলু, গাজর, হ্যাঁ, মূলা, এদের হয়ে থাকে। তো এরা কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ? এরা কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ না। ঠিক আছে? নিম্ন শ্রেণীর উদ্ভিদদের কিসের হয়ে থাকে? অনুবীজের মাধ্যমে। অনুজীবটা কিন্তু আবার অনুবীজ। বুঝতে পারছো? অনুজীব না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, একটা ফুলের পুষ্পাক্ষ, দল, পুংকেশর ও গর্ভাশয় আছে, কিন্তু বৃন্ত নাই। হ্যাঁ, বৃত্ত না, বৃন্ত। আচ্ছা, ফুলটি কোন ধরনের? সম্পূর্ণ, অসম্পূর্ণ, অবিন্তক, পানি পরিবাহী। এখন দেখেন, নরমালি মনে হবে যে এটা আসলে একটা অবিন্তক ফুল, বাট যে ফুলের আসলে 5টা অংশ থাকে না তাকে সবসময় অসম্পূর্ণ ফুল বলে। তাকে সবসময় অসম্পূর্ণ ফুল বলে। তাকে সবসময় কি ফুল বলবে বাবা? তাকে সবসময় বলবে অসম্পূর্ণ ফুল। তাকে সব সময় বলবে অসম্পূর্ণ ফুল। তাহলে অবিন্তক ফুলও তো বলা যাইতো, বাট এটার প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে গিয়ে অসম্পূর্ণ ফুল। এটা কি সম্পূর্ণ ফুল নাকি অসম্পূর্ণ ফুল? সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। ঠিক আছে? এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। আচ্ছা, তারপরে আসো বাবা, সেটা হচ্ছে চিত্রে কোষ বিভাজনের ধাপ কোনটা? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। এটা কি? মেটাফেজের একটা ধাপ আমরা জানি অলরেডি, যে আমাদের এই যে ইয়াগুলা একদম মাঝখানে চলে আসছে। ঠিক আছে? কোষ বিভাজনের ধাপগুলো মনে রাখবো, ভালো ভালো করে বার করবো। এই ধাপে সংগঠিত হয় ক্রোমাটিড স্পঞ্জিল তন্তুর কেন্দ্রে আসে, ক্রোমোজোম খাটো হয়, ক্রোমাটিড পরপর থেকে আলাদা হয়ে যায়। তাহলে 1 আর 2 ক্রোমোজোম স্পঞ্জের কাছে আসে আমরা দেখতেছি, এবং আকৃতিও খাটো হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপর নিষিক্তকরণ প্রক্রিয়ায় পুংগ্যামেটটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না, সেটি কিসে পরিণত হয়? তাহলে নিষিক্তকরণ প্রক্রিয়ায় সে না, যে পুংগ্যামেটটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না সেটা কিসে পরিণত হয়? শস্যকণায়, ফলে, ডিম্বকে, শস্যরসে। কিসে পরিণত হয়? 46 নাম্বার। পোল দিলে আপনারা পাঁচতার না অর্ধেক মানুষ, এই জন্য পোল দিলে আবার শিখানো যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না, এই জন্য পোল দিচ্ছি না। ঠিক আছে? পোল বাংলা টাংলা ক্লাস, যেগুলো ইজি ক্লাস ওইগুলোতে পড়িয়ে না পোল। ঠিক আছে বাবা? আপনাদের ভালোর জন্যই দিচ্ছি না, শিখেন তাহলেই হবে। পোল নিলে আসলে পোলে আপনার ইয়া করলে মানে এক্সট্রা কোনো বেনিফিট আপনার জীবনে অন্তত নাই। ঠিক আছে বাবু? আদর, এটা ফ্রি ক্লাস, উপরে লেখা আছে দেখেন, এটা ফ্রি ব্যাচের ক্লাস। আপনি ফ্রি ব্যাচের ক্লাসে কেন আসছেন? আপনার তো পেইড ব্যাচের ক্লাসে ক্লাস করার কথা, তাই না? শস্য কণায় পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, গ্রিক শব্দ অ্যাটমাস অর্থ কি? বিভাজ্য, অবিভাজ্য, পরমাণু, কণিকা। গ্রিক শব্দ, আদর আপনার প্রশ্নের উত্তর দিয়েছি ভাইয়া, সেটা হচ্ছে এটা পোলের ক্লাস। ঠিক আছে? এটা ফ্রি ক্লাস। আচ্ছা, গ্রিক শব্দ অ্যাটমাস অর্থ কি? গ্রিক শব্দ অ্যাটমাস অর্থ কি? আচ্ছা, এটা সহজ আছে, এটা বলে দিচ্ছি তারা।
আচ্ছা, এটার অর্থ হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে অবিভাজ্য। যারা ভুল উত্তর দিয়েছেন তাদের জন্য বলে দিলাম, এটার অর্থ হচ্ছে অবিভাজ্য। তারপর সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? কয়টা ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে? কয়টা ইলেকট্রন থাকে সোডিয়াম? সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কয়টা থাকে? দুইটা থাকে, ঠিক আছে? সবারই মোটামুটি দুইটাই থাকে। আচ্ছা, মানে যাদের দুইয়ের বেশি আর কি, পারমাণবিক একের বেশি আর কি, হাইড্রোজেনের পরে সবারই। বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ কি? পৃথিবীর আকৃতি, আহিক গতি, বার্ষিক গতি। তাহলে বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় কেন? বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় গ্র্যাভিটির জন্য। যেমন গ্র্যাভিটি কিসের উপর নির্ভরশীল? গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর আকৃতি এবং আহিক গতির উপর নির্ভরশীল, ঠিক আছে? এই কারণে যেহেতু এই দুইটার উপর জি নির্ভর করে এবং জি এর উপর যেহেতু বস্তুর ওজন নির্ভর করে, এই কারণে অ্যান্সার হবে বি, ঠিক আছে? আচ্ছা, তারপর লাস্ট এমসিকিউ 50 নাম্বার। ক্যালসিয়ামের এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে, নরমালি আপনার ক্যালসিয়াম কত? আচ্ছা, 20, ঠিক আছে? এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে 3 না হয় এখানে হচ্ছে আপনার ইয়া হবে, 2 হবে, বুঝছেন? তাহলে দুইটা ইলেকট্রন ছাড়ছে, ওর নরমালি ইলেকট্রন থাকার কথা ছিল আপনার ইয়াটা কয়টা বলবে? নরমালি ইলেকট্রন থাকার কথা ছিল হচ্ছে আপনার 20টা, বাট এখানে দুইটা ছাড়ছে। দুইটা ছাড়লে তখন ওর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 18টা, ঠিক আছে? সো 18টা, অথবা এখানে কোশ্চেন একটু চেঞ্জ করে দিয়ে এখানে 17টা দিতে হবে, তাই না? ঠিক আছে, এখানে পজিটিভ সাইন মানে হচ্ছে, সরি, এখানে +3 মানে ও 3টা ইলেকট্রন ছাইড়ে দিছে। 3টা ইলেকট্রন ছাইড়ে দিলে ওর সংখ্যা তখন 17 হয়, হ্যাঁ 17, ঠিক আছে? আবার যদি 2টা ইলেকট্রন দিয়ে ছেড়ে দিছে তখন তাহলে ওর আবার সংখ্যা হয়ে যায় 18, ঠিক আছে? সো যে কোনো একটা আমরা ঠিক করে নিলেই হবে। সো আমরা ধরে নিলাম যে ও 2টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে 18। ওকে, সো আমাদের 50 এমসিকিউ শেষ, ঠিক আছে? আচ্ছা, সো সবাই 31 নাম্বার। ওকে, সো কারো যদি কোনোটাতে প্রবলেম থাকে এখন বলতে পারি। 31 নাম্বার কি আছে চলেন দেখি। এত এত কনফিউশন 31 নাম্বারে। ভাই এটা মুখস্থ করতে হবে, বই আছে, মুখস্থ করে ফেলুন স্পঞ্জিলা। 43 নাম্বার তো বুঝার কিছু না, এটা তো বায়োলজি, মুখস্থ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিন্তনাই। যে ফুলের 5টা অঙ্গ, একটা ফুলের 5টা অংশ থাকে, একটা সম্পূর্ণ ফুলের 5টা অংশ থাকে, কোন ফুলের যদি 5টা অংশের একটা না থাকে তাকে অসম্পূর্ণ ফুল বলে, ঠিক আছে? তাকে অসম্পূর্ণ ফুল বলে। ওকে ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসে আসার জন্য। হ্যাঁ, 21 নম্বর বুঝেন নাই? 50 নম্বর বুঝেন নাই বাবা? সেটা হচ্ছে গিয়ে মানে এটা এমসিকিউ পড়াতে পারতে আসলে বোঝানোটা একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে 40-20 Ca2+, এটার মানে হচ্ছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। স্বাভাবিকভাবে এর ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কথা, কিন্তু যখন এরকম 2+ লেখা হয় তার মানে হচ্ছে এর 20টা ইলেকট্রন থেকে 2টা ইলেকট্রন চলে গেছে। এখন যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে কত আসে ইলেকট্রন সংখ্যা? 18, ঠিক আছে? কত থাকবে ইলেকট্রন সংখ্যা? 18। যদি +3 লেখা থাকতো তার মানে 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে এই যে 20 এখান থেকে 3 বাদ দিতাম আমরা, তাহলে হয়ে যেত 17। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন হিসাবটা কি?
আর সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখেন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। শুধু সোডিয়াম না, সমস্ত পরমাণুরই মোটামুটি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেনের তো 2টা ইলেকট্রন নাই, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এইগুলো সবারই মোটামুটি থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। বাই বাই।